4 দিনের সফরে আজ চীন যাবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ নিয়ে আলোচনার সম্ভাবনা। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের নামে শিক্ষার্থীরা পড়াশোনার সময় নষ্ট করছে। রোববার বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকার প্রধান কথা বলেন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। সংগঠনটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। রেল সচিব বলছেন, প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে 244 কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, 17 কিলোমিটার ভায়াডাক্ট আর 46টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। রেল সচিব বলছেন, বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার্স অনেকে আমাদের কাছে আসছে, আমাদের কাছে তথ্য নিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার। তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর রেল সচিব বলছেন, প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার। ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, ফান্ড হান্টিং বলি আর কি, আমরা কিছু বড় বড় প্রজেক্ট যেগুলো আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি, যেমন ভাঙ্গা পায়রা এরকম, এটা একটা অন্যতম যে এই ফান্ড যদি ওখান থেকে পাওয়া যায়, কারণ এটা আমাদের এরপরে প্রায়োরিটি প্রজেক্ট, আমরা এটা করতে যাচ্ছি। শুধু এই প্রকল্পেই নয়, আরও 4টি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হবে, কারণ ঋণ নিচ্ছে, এই ঋণ কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক
এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায় তাহলে এই বিনিয়োগের ফলে কিন্তু আমরা একটা চাপে পড়ার এখানে সংখ্যা থেকে যায়। প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক, অবকাঠামো, স্বাস্থ্য খাত সহ 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 90 ভাগ কাজ শেষ। বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। আগস্টে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 660 মেগাওয়াট বিদ্যুৎ, আর ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বাকি 660 মেগাওয়াট। এই লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের উপরেও তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। করোনা সহ নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে জেটি নির্মাণ, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড ও জেনারেটর বসানোর কাজ। দ্রুত গতিতে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রঙের কাজ। প্রায় 1,500 চাইনিজ ও 4,500 বাঙালি মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ। ইতিমধ্যে বয়লারের ফায়ারিংও করা হয়েছে। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ব্যাকফিট পাওয়ার পেলে আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ার আশা। সবকিছু ইনস্টলেশন শেষ প্রথম ইউনিটের। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেটা আমাদের 400 কেভি জিআইএস সিস্টেমের মাধ্যমে ট্রান্সমিট হবে। আমরা সলিড কয়লাটা ইউজ করি না, আমরা এটাকে পাউডারের মতো করে দেন আমরা এটাকে বার্নারে দেই, যাতে যেন প্রপার বার্নিংটা হয় এবং কম কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেবি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজও 92 ভাগ শেষ। ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আসবে তার জন্য একটি অত্যাধুনিক জেটিও নির্মাণ করা হয়েছে। কয়লা আনলোডের জন্য আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি জেটি নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। সেই জেটিতে আমাদের ইন্দোনেশিয়া থেকে সরাসরি যে মাদার ভেসেল 60,000 মেট্রিক টনের মাদার ভেসেল আমাদের জেটিতে সরাসরি ভিড়বে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। তুলনামূলক কম কয়লা পুড়িয়ে অধিক বিদ্যুৎ উৎপাদন সহ ক্ষতিকর পদার্থ ও গ্যাস পরিশোধন করে বায়ুমণ্ডলে ছাড়া হবে। ফলে এই কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাই টাইপ বয়লার, এটি অল্প কয়লা পুড়িয়ে অধিক পরিমাণে হিট জেনারেট করে, যেটা দিয়ে আমরা খুবই ইফিশিয়েন্টলি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট ও ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আমরা মনে করছি আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তাতে দেশের প্রায় 10% বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে বলে আশা রাখি। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে 2019 সালের 31 আগস্ট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27,000 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। বৈদেশিক মুদ্রা সংকট পূরণে যখন ঋণের পরিমাণ বাড়ছে দাতা গোষ্ঠীর কাছে, তখন বন্ডের মাধ্যমে দেশের রেমিটেন্স বৃদ্ধির সুযোগ সীমাবদ্ধ করে রেখেছে অর্থ মন্ত্রণালয়। আগে 8 কোটি টাকা মূল্যের বন্ড কেনার সুযোগ থাকলেও এখন তা কমিয়ে পরিমাণ নির্ধারণ করা হয়েছে 1 কোটিতে। এতে অতিরিক্ত ডলার ফেরত নিয়ে যাচ্ছেন অনেকেই, যার প্রভাব পড়ছে রিজার্ভে। ব্যাংকাররা বলছেন নানা শর্তের কারণে কমছে প্রবাসীদের ডলারে বিনিয়োগ। এর পুরো দায় অর্থ মন্ত্রণালয়ের কাঁধে চাপালো বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অনেকেরই এনআইডি কার্ড নাই, তা সেই ক্ষেত্রে ওয়েদানা বন্ডটা কিনতে পারেন না। রেমিটেন্স দিয়ে বন্ড কেনায় নেই প্রণোদনার সুবিধা। বেশি রেমিটেন্স পাঠিয়েও বন্ডে বিনিয়োগের সুযোগ নেই 1 কোটি টাকার বেশি, যা আগে ছিল সর্বোচ্চ 8 কোটি টাকা। সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে 1 কোটির হিসেব থেকে। তুলে দেওয়া হয়েছে সিআইপি সম্মাননাও। প্রশ্ন হলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় যেখানে শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ, তখন অবাধ ডলার প্রবাহে প্রবাসীদের সুবিধা বাড়ানোয় আছে যৌক্তিকতা। কিন্তু কেউ রেমিটেন্স দিয়ে বন্ড কিনলে দেওয়া হয়েছে নানা শর্ত। এতে কতটা স্বাস্থ্যকর হচ্ছে রিজার্ভ ও অর্থনীতি? ব্যাংকাররা বলছেন প্রবাসীদের বিনিয়োগের অন্যতম আকর্ষণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। কিন্তু এনআইডি থাকা, সীমা বেঁধে দেয়া, নবায়ন করতে না পারা সহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে। আনলিমিটেড থাকলে বাড়তো, কিন্তু এখন তো আমাদের রিপেটিশন বেশি হচ্ছে।
এখানে অনেকগুলা আছে, ধরেন আমাদের যে ডলারগুলো ছিল সেই ক্ষেত্রে যারা আগে আনলিমিটেড বন্ড করেছেন সেই আনলিমিটেড বন্ডের টাকাটা এখন ওনারা এনকেশমেন্ট করে বিদেশে নিয়ে যাচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করেন দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের। প্রবাসীদের আকৃষ্ট করতে দিতে হবে উচ্চ মুনাফা। এখানে দুটো কাজ করতে হবে, একটা হলো যে এখানে মুনাফার হারটা বাড়াতে হবে এবং এই জটিলতাগুলো কমাতে হবে, এবং একই সঙ্গে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকারীরা যেন ওই বন্ডে যতটুকু করছেন ততটুকুই যেন থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এই ডলারের প্রভাবটা বাড়ানো। ডলারের মজুদ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগের কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রবাসীদের সঞ্চয় বন্ডের নীতি পরিবর্তনের দায় অর্থ মন্ত্রণালয়ের। সরকারি আভ্যন্তরীণ সম্পদ বিভাগ যারা আছেন তারাই এটার পলিসিটা তৈরি করেন। সেই পলিসি অনুযায়ী তারা যে স্কিমটা দেন আমরা সেটাকে কমপ্লাই করি। বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ 12%, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন সর্বোচ্চ 6 ও 7.5% মুনাফা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে দেশের লাভ বিবেচনায়। নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হলেও 2-1 মাসের মধ্যে 4টি নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের পক্ষ থেকে প্রস্তাবও জমা পড়েছে, যা খতিয়ে দেখছে বিমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি। রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বোয়িং এর উড়োজাহাজ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বৈঠক শেষে পিটার হাস এ বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট জবাব দেননি। তবে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। As Bangladesh seeks to expand its role in civil aviation, great American companies and some great American products and some great partnerships that we could see in the future. পরে মন্ত্রী জানান 2-1 মাসের মধ্যেই 4টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় সরকার। বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও যেটি দেশের জন্য ভালো হবে সেটিই কেনা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা, তবে অবশ্যই 2 থেকে 4টার মতো হতে পারে। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে। ফ্রান্সের এয়ারবাসও ভালো প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী। এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণ দক্ষ কর্মীদের কর্মসংস্থানের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়ায়। চলতি বছর 11,500 কর্মীর চাহিদা তৈরি হয়েছে এশিয়ার উন্নত এই দেশটিতে। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে মাসিক 1,70,000 থেকে 80,000 টাকা বেতনের চাকরির সুযোগ পাবেন কোরিয়া ভাষা ও কারিগরি শিক্ষায় দক্ষ এইচএসসি পাস তরুণরা। দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে $10 মিলিয়ন আর্থিক অনুদানও দেবে কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়া পিচ সাগর পাড়ের উত্তর পূর্ব এশিয়ার উন্নত দেশ। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় 2008 সাল থেকে কোরিয়ান ভাষা জানা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশি তরুণ তরুণীদের দক্ষ কর্মী হিসেবে দেশটির শ্রমবাজারে যাত্রা শুরু হয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিবাসন চাহিদার শীর্ষে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের তথ্য বলছে, চলতি বছর উৎপাদন, জাহাজ শিল্প, নির্মাণ ও মৎস্য শিল্প সহ বিভিন্ন খাতে 11,500 বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। মাসিক বেতন 1,70,000 থেকে 80,000 টাকা। 6 মাসের ভাষা প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, বোয়েসেলের নির্ধারিত ফি ও বিমান ভাড়া সহ অভিবাসন খরচ পড়বে জনপ্রতি 2,20,000 থেকে 30,000 টাকা। ভাষা শিক্ষা পরীক্ষা দিয়েই নির্বাচিত হয়েছে। পরবর্তীতে কোরিয়া থেকে আমাদের হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসে। 2,30,000 টাকা টোটাল লাগবে আর কি, জামানত 1 লাখ সহ। ওভারঅল গড়ে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। শ্রমযুক্তির ভিত্তিতে আমার মালিক উল্লেখ করে দিয়েছে 1,70,000-75,000 মতো। শুধুমাত্র কর্মী নিয়োগই নয়, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষ কর্মী তৈরিতে $10 মিলিয়ন আর্থিক অনুদান দেবার প্রস্তাবও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে এবং সেখানে তাদের কারিকুলাম মোতাবেক
লেসন দিবে, ট্রেনিং দিবে, $10 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। তবে বিপুল চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে কখনোই দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএবিটির তথ্য অনুযায়ী 2013 সালে 10,000 কর্মী পাঠানোর কোটা পেলেও নভেম্বর পর্যন্ত মাত্র 4,540 জন কর্মী পাঠানো হয়। নষ্ট হয় 5,460 জনের কোটা। মার্জিয়া মুমু, সময় সংবাদ। সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, যার কারণে পটুয়াখালী সহ সব পাইকারি বাজারে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। সামুদ্রিক মাছ বৃদ্ধির লক্ষ্যে 20 মে থেকে 23 জুলাই এই 65 দিন কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই 65 দিন যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে, এদিকে বর্তমানে নদীতে মিলছে না জেলেদের জালে ইলিশ সহ অন্যান্য মাছ, যার কারণে কিন্তু এই প্রভাবটা পড়েছে কিন্তু এই যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে মৎস্য আড়ত গুলোতে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট রয়েছে, এই হেতালিয়া বাঁধঘাটে কিন্তু আড়তদার এবং পাইকারদের হাঁকডাকে মুখোমুখি থাকতো সবসময়, কিন্তু বর্তমানে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে পাইকারি বাজারগুলোতে মাছ আসছে না এবং যার কারণে মাছের দামটা কিন্তু অনেকটা বৃদ্ধি রয়েছে। তবেও যে মাছটা পাওয়া যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু চাষের মাছ। এখানে পাঙ্গাস, রুই, কাতল সহ কই এবং চাষের শিং সহ অন্যান্য চাষের মাছটাই বেশি পাওয়া যাচ্ছে। যেটা আগে ছিল যে দাম ছিল কিন্তু বর্তমানে কেজিতে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু 100 থেকে 200 টাকা মাছ বৃদ্ধি পেয়েছে। তবে এতে কিন্তু আসলে ক্রেতারা ক্ষুব্ধ, কারণ ক্রেতারা আসলে যে পরিমাণ মাছের দাম নিচ্ছে তারা আসলে সে পরিমাণ কিনতে পারছে না, তাদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এখান থেকে যারা আড়তদাররা রয়েছে, যারা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে 65 দিন অবরোধ যেহেতু 23 জুলাই শেষ হবে, এই 23 জুলাই অবরোধ শেষ হওয়ার পরে কিন্তু জেলেরা সমুদ্রে মাছ ধরতে নামবে। এই সমুদ্রে যখন জেলেরা মাছ ধরতে নামবে তখন জেলেদের জালে হয়তো সামুদ্রিক মাছ ধরা পড়বে, তখন কিন্তু আবার সেই আগের স্বাভাবিক পাইকারি বাজারগুলো, মাছের বাজারগুলো স্বাভাবিকভাবে আবার ফিরে আসবে। যদিও চাষের মাছটা কিন্তু এই উপকূলীয় অঞ্চলে চাষের মাছটা খুবই কম, তার নদী এবং সমুদ্রে মাছের উপরে নির্ভরশীল আমাদের উপকূলীয় জেলা পটুয়াখালী, যার কারণে এখানে কিন্তু বেশিরভাগই মাছটা কিন্তু আসলে সমুদ্রের মাছ থেকেই মানুষ সংগ্রহ করে। এই ছিল আমার কাছে হেতালিয়া বাঁধঘাট থেকে মাছের পাইকারি বাজারের সর্বশেষ খবর। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 4টি উপজেলায় 50টি গ্রাম প্লাবিত। এদিকে কুড়িগ্রামে এখনও পানিবন্দী 8 উপজেলার 2 লাখের বেশি মানুষ। এই মুহূর্তে টাঙ্গাইল সদরে আছেন রিপোর্টার কাদির তালুকদার এবং কুড়িগ্রামে আছেন বাদশা সৈকত। প্রথমেই যাচ্ছি কাদির তালুকদারের কাছে। বৃদ্ধি পেয়ে আজও নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, বিশেষ করে টাঙ্গাইল সদর, কালিহাতী, গোপালপুর এবং নাগরপুর উপজেলায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে মানবতার জীবনযাপন করছে মানুষজন। এই যে বেশ কিছুদিন আগে থেকে, প্রায় সপ্তাহখানেক আগে থেকে লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্রথম দিকে যমুনা নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করলেও ধীরে ধীরে আজ থেকেই মোটামুটি প্রায় অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, ফসলের জমি তলিয়ে গিয়ে কিন্তু একেবারেই নিমজ্জিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়িতে পানি উঠেছে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বানবাসী মানুষ রয়েছেন, তারা কিন্তু দারুণ কষ্ট রয়েছেন। বিশেষ করে সুপেয় যে পানি, সেই সুপেয় পানির অভাব দেখা দিয়েছে, এছাড়াও শুকনো খাবারের অভাব দিয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে প্রায় 1 সপ্তাহ যাবৎ তারা পানিতে, বানবাসী মানুষজন যারা রয়েছে তারা শিশু, বৃদ্ধ এবং গরু ছাগল নিয়ে তারা কিন্তু ব্যাপকভাবে কষ্টের মধ্যে রয়েছে। তারা বিশেষ করে যে সুপেয় প্রাণী সেটিরও অভাব দেখা দিয়েছে। অন্যদিকে যে শিশু খাদ্য রয়েছে, সেই শুকনো খাদ্য এবং শিশু খাদ্যরও কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনো রকম সাহায্য সহযোগিতা পায়নি। আপনি জানেন যে এর আগে বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী যে এলাকা ভুয়াপুর, সেই ভুয়াপুরের গোবিন্দাসী এলাকায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও 2টি রাস্তা, এই যে পানির স্রোতে 2টি রাস্তা
ভেঙে গিয়েছে। এছাড়াও বাসাইলে আমরা জেনেছি যে বাসাইল এলাকায় একটি রাস্তা এই পানির স্রোতে ভেঙে গিয়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি নাগরপুরে একটি এলাকা রয়েছে, সেই নাগরপুরেও কিন্তু একটি রাস্তা ভেঙে গিয়ে কিন্তু চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। তা আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে তারা চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহযোগিতা তৎপরতা রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই বানবাসী মানুষ যারা রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামে সহকর্মী বাদশার কাছে। সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলতে যাই, যে সেই বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু মানুষের বেড়েই চলেছে। আমরা গত প্রায় 6 দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, আসলে চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে যে ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে, সেই ঘরবাড়িতে যারা বসবাস করছেন তারা কিন্তু চরম দুর্ভোগ নিয়ে বসবাস করছেন। আমরা দেখেছি চরাঞ্চলের প্রায় কোথাও কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, কেননা সবগুলো নলকূপ কিন্তু তলিয়ে গেছে এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ঠিকমতো রান্না করতে পারছে না। তাদের চুলো যদিও উঁচু জায়গায় রাখা হয়েছে, কিন্তু তারা শুকনো খড়ির অভাবে তারা কিন্তু রান্না করতে পারছে না। এ কারণে তারা একবেলা রান্না করে কিন্তু 3-4 বেলা খেয়ে তারা সময় কাটাচ্ছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের যে একটি বড় হাট রয়েছে, সেই হাট যাওয়ার যে সড়ক, সেই সড়কের গাভেরতল এলাকায় আমি রয়েছি। আসলে এই সড়কটি তলিয়ে আছে, প্রায় আধা কিলোমিটার তলিয়ে রয়েছে এই সড়কটি। আমরা যেটি জেনেছি যে এই সড়কে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই চরাঞ্চলের যে মানুষ রয়েছে, কয়েকটি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। সেই সড়কটি তলিয়ে যাওয়ায় কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাও কিন্তু একেবারেই বিচ্ছিন্ন এবং সেখানে মানুষজন কিন্তু একেবারে বলা চলে যে তাদের যোগাযোগের ব্যবস্থা একবারে নৌকা ছাড়া আর কোনো উপায় তাদেরই নেই। আর যে বিষয়টি, যে কুড়িগ্রামের নদ নদীর পানির যে বিষয়টি, কুড়িগ্রামে এই মুহূর্তে কিন্তু ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানিবন্দী মানুষ কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে প্রায় 2 লক্ষাধিক। আর তাদের যে ত্রাণ সহায়তার যে বিষয়টি, সেটি যদি বলি যে আসলে জেলা প্রশাসন থেকে প্রায় 300 মেট্রিক টন চাল দেয়া হয়েছে এবং প্রায় 20 লক্ষাধিক টাকা দেয়া হয়েছে, শুকনো খাবার দেয়া হয়েছে 20,000। তারপরও বন্যা দুর্গত মানুষরা কিন্তু বলছে যে আসলে ত্রাণ অপ্রতুল। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সপ্তাহের ব্যবধানে বরিশালে বেড়েছে সব ধরনের সবজির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের নানা অজুহাত থাকলেও ক্ষুব্ধ ক্রেতারা। এই মুহূর্তে বরিশালের বহুমুখী সিটি কাঁচা বাজারে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। বরিশাল বিভাগের সবথেকে বড় সবজির বাজার কীর্তনখোলার পারে বরিশাল শহরেই বহুমুখী সিটি কাঁচা বাজার। এখানে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে আসেন পাইকাররা এবং এখানে ভোর রাত থেকেই বেচা বিক্রি শুরু হয়। সকাল 10টা-11টা পর্যন্ত ধুমসে এই বেচা কেনা চলে, সেটি জেলার বিভিন্ন প্রান্তে চলে যায়। এখন বাজে সকাল 7:45। ঠিক এই মুহূর্তে সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু বেচা বিক্রির ধুম রয়েছে। তবে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। গত 1 সপ্তাহের ব্যবধানে এমন কোনো সবজি নেই যেটির দাম কমেছে। ব্যবসায়ীরা বলেছেন প্রত্যেকটি সবজির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন কাঁচামরিচ গত 1 সপ্তাহ আগে ছিল 250 টাকা, সেই কাঁচামরিচ এখন 300-350 টাকায় ঠেকেছে। এবং কচু 80 টাকা দর আজকে চলছে পাইকারি রেটে। গত 1 সপ্তাহ আগে ছিল 60 টাকা। পটল ছিল 10 টাকা 1 সপ্তাহ আগে, এখন সেই পটল আজকে বিক্রি হচ্ছে 24 টাকা। রেখা বিক্রি হচ্ছে আজকে 35 টাকা থেকে 40 টাকা, গত 1 সপ্তাহ আগে ছিল 25 টাকা। মূলা আজকে চলছে 40 টাকা থেকে 45 টাকা, গত 1 সপ্তাহ আগে ছিল 30 টাকা। কাঁকরোল আজকে চলছে 80 টাকা দরে, এখানে 1 সপ্তাহ আগে 20 টাকা কমে ছিল 60 টাকা। করলারও কিন্তু দাম বেড়েছে। করলা আজকে চলছে 90 থেকে 100 টাকা কেজি এবং 1 সপ্তাহ আগে 30 থেকে 40 টাকা কমে ছিল 60 টাকা দরে। অর্থাৎ
প্রত্যেকটি পণ্যের প্রত্যেকটি সবজির যদি দাম ধরে ধরে বলা যায়, প্রত্যেকটি সবজির দামই গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 30 টাকা কিংবা 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং এর কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং চলমান যে বৃষ্টিপাত রয়েছে, সেই বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় রেমালের কারণেই সমস্ত সবজির দাম বেড়ে রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আরও 1 মাস লাগবে নাকি এই সমস্ত দাম সহনশীল পর্যায়ে আসতে। ক্রেতা বিক্রেতা উভয়ই ক্ষুব্ধ এই সবজির বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে। বরিশাল থেকে আমার কাছে সবজি বাজারের এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। এতে কেজিতে দাম কমেছে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টিতে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। এজন্য ভারত থেকে আমদানি করা হয়। ফলে স্থলবন্দরের পাইকারি আড়তে প্রতি কেজি কাঁচা মরিচ 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়, আর খুচরা বাজারে 180 টাকা। তথ্য মতে চলতি সপ্তাহের 5 কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে 45টি ট্রাকে 450 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। 2030 সালের মধ্যে সিফুড বা সামুদ্রিক খাবারের রফতানি বাজার দাঁড়াবে $5 বিলিয়ন, এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। তিনি বলেন, দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিফুড। বিপুল সম্ভাবনা দেখাচ্ছে এই খাত। রোববার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সিফুড শো 2024 বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 17 থেকে 19 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024। স্মার্ট অর্থনীতির জায়গায় যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে অবশ্যই এই মৎস্য এবং আমাদের এই লাইভ স্টককে বাদ দিয়ে সেটা সম্ভব না। অ্যাকোয়াকালচার, সি ফুড আমরা $5 বিলিয়ন নিয়ে যেতে চাই 2030 সালের মধ্যে। নদীতে ডুবোচর কমেছে গভীরতাও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর রূপালী ইলিশ দিন দিন হারিয়ে যাচ্ছে। যাও মিলছে, তার আকার খুব ছোট। এতে জেলেরা হতাশায় পেশা নিয়ে পড়েছেন শঙ্কায়। আবহাওয়া পরিবর্তনজনিত নানা কারণে নদী দুটিতে ইলিশের সংখ্যা কমে গেছে বলে বলছে মৎস্য বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছোট বড় নিয়ে 12টি নদী থাকলেও সুগন্ধা আর বিষখালী ঝালকাঠি জেলার 4টি উপজেলাকে ঘিরে রেখেছে। এ দুটি নদীর পাড়েই বংশ পরম্পরায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার জেলে। কিন্তু আগের মতো নদীতে ধরা পড়ছে না ইলিশ। যা পাওয়া যায় তাও আকারে ছোট। এতে জেলেদের ঘরে এখন হতাশা। ইলিশ মাছ মনে করেন দিকে তো এই মাছ চারি মাছেরই মাছ কম, মাছ নাই, এখন অনেক অভাবে আছি, কষ্টে আছি। আগে আমাদের ছোটবেলায় যা ইলিশ মাছ দেখতাম, বড় বড় ইলিশ, এখন আর ইলিশ দেখা যাচ্ছে না। মৎস্য বিভাগ বলছে, বৈশ্বিক জলবায়ুর প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে। অপরদিকে সেতু, বেড়িবাঁধ নির্মাণ ও চর দখল করে স্থাপনা গড়ে ওঠায় নদীতে পড়েছে ডুবোচর, কমেছে পানির উচ্চতা। এতে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। ডুবোচর বা অন্যান্য পানির প্রভাবও বেশি না থাকার কারণে এবং পানির উচ্চতা বা গভীরতা বেশি না থাকার কারণে ঝালকাঠিতে মাছের মাইগ্রেশন কম আছে। ঝালকাঠিতে 3500 নিবন্ধিত জেলে রয়েছেন। সময় সংবাদ, ঝালকাঠি। বিশাল লক্ষ্মীপাশা দুমকি মহাসড়কে গোমা সেতুর কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে 3টি উপজেলার প্রায় 10 লাখ মানুষ। দুই বছরেও মধ্যবর্তী দুটি স্প্যানে গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়ম করছে খেয়া ও ফেরির ইজারাদাররা। তবে আগামী বছরের শুরুতে সেতুটি উদ্বোধন হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সুজয় দাস তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল নগরীতে আসা যাওয়ার জেলার 3টি উপজেলার মানুষের ভোগান্তির আরেক নাম রাঙামাটি নদীর খেয়া ও ফেরি পারাপার। এ ভোগান্তির অবসান ঘটাতে নির্মাণ করা হয় বাকেরগঞ্জে গোমা সেতু। তবে 2 বছরেও মধ্যবর্তী দুটি স্প্যানে গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি সেতুটি। যাত্রীদের অভিযোগ, পুরো ব্রিজের কাজে শেষ হলেও মাঝের স্টিল বসানোর কাজ শেষ হয়নি গত 2 বছরেও। ফলে ভোগান্তি শেষ নেই তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতি মুহূর্তে যাত্রীদের হয়রানি করছেন ফেরি ও খেয়ার ইজারাদাররা। 7টার পর আর পাইবেন না, এতে 100 টাকা দেওয়া লাগে। এখান থেকে বড় একটি অর্থ ওনারা অলরেডি তুলে নিয়েছেন। এখন তারা
স্বেচ্ছাচারিতা করে এটি কাজটি ফেলে রেখেছে। দ্রুত ব্রিজটা হোক, হইলে আমাদের একটু সুবিধা হবে। আপনার নাম কি ভাইয়া? যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের সাথে বাগবিতণ্ডায় জড়ান খেয়ার ইজারাদাররা। আমরা 10টার পর 100 টাকা ভাড়া নিই। গোমা, খেয়া ও ফেরিঘাটে অনিয়মের অভিযোগ পেয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পরিষদ। প্রশাসনও সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমি চেষ্টা করতেছি এই অনিয়মগুলা দূরীকরণ করার জন্য। 14,48,00,000 টাকা ব্যয়ে স্টিল বসানোর কাজ শেষ হবে আগামী বছরের মার্চে। এরপরই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি। মার্চ এপ্রিলের মধ্যেই 2025-এর কাজটি শেষ করতে পারবে এবং জনগণের যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যমতে 2018 সালে সেতুর কাজ শুরু হবার 2 বছর পর নদী থেকে এর উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। বন্ধ হয় নির্মাণ কাজ। পরে সেতুর সংশোধিত প্রকল্প করে ফের কাজ শুরু হয়। সেতুটিতে মোট 7টি স্প্যানের 5টিতে 25টি গার্ডার বসানো হয়েছে। এছাড়া সেতুর দুই পাশে 1.9 কিলোমিটার সংযোগ সড়কের কাজও শেষ। মধ্যবর্তী বাকি 2টি স্প্যানে গার্ডারের বদলে বসানো হবে স্টিল। এতে ব্রিজের উচ্চতা বাড়বে 6 থেকে 8 ফুট, ফলে চলাচল করতে পারবে লঞ্চ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। এবার নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি। তার এই মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে মার্কিন রাজনীতিতে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অদ্ভুতুড়ে অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিঁড়িতে হোঁচট খাওয়া থেকে শুরু করে বক্তৃতায় হোঁচট, এলোমেলো কথা বা অসময়ে ঝিমিয়ে পড়া, এসব আচরণ যেন বাইডেনের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও তার বয়স নিয়ে লাগাতার খোঁচা দিতে ছাড়েননি। এরই মধ্যে নির্বাচনী বিতর্কে ভরাডুবির পর তার বয়স নিয়ে আলোচনা আবারও তুঙ্গে। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাই এখন সংশয়, আসলেই কি জো বাইডেন একটু বেশি বুড়িয়ে গেছেন? সম্প্রতি বাইডেন ঘটিয়েছেন এক নতুন কাণ্ড। ফিলাডেলফিয়ার WURD রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন 82 বছর বয়সী এই প্রেসিডেন্ট। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বাইডেন বলতে চেয়েছেন কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। অথচ সাধারণ এই কথাটা বলতেই হিমশিম খেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। যদিও নিজের কর্মক্ষমতার ব্যাপারে তার আত্মবিশ্বাস এখনো 16 আনা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যে রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 2 দিনের সফরে মস্কো যাবেন মোদী। পুতিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে ঈর্ষা করছে পশ্চিমারা বলে অভিযোগ করেছে ক্রেমলিন। 5 বছর পর রাশিয়া যাচ্ছেন নরেন্দ্র মোদী। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার মস্কোর উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী। টানা 3য়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তার এই সফর বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পশ্চিমা গণমাধ্যমগুলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2 দিনের সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদী। 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা সমঝোতার বিষয় উঠে আসতে পারে তাদের আলোচনায়। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমাদের তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে। বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে মার্কিন চোখ রাঙানি থাকার পরেও মস্কোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি নয়াদিল্লি। যদিও ইউক্রেনের রুশ সামরিক অভিযানের বিরোধিতা করেছে ভারত। এদিকে পশ্চিমারা যে মোদির মস্কো সফর ভালোভাবে দেখছে না, বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এক বিবৃতিতে মুখপাত্র অভিযোগ করে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফর ঈর্ষার চোখে দেখছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। নরেন্দ্র মোদীর এই সফর 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন দিমিত্রি পেসকভ। মোদীর শেষ রাশিয়া সফর ছিল 2019 সালে। এবারে 2 দিনের সফর শেষে রাশিয়া থেকে অস্ট্রিয়াতে যাবেন তিনি। এর একদিন পর ফিরবেন ভারতে। রাহানুল রানা, সময় সংবাদ। রাম মন্দির নির্মাণ, দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অগ্রাধিকার দেওয়ার মতো নানা রকম ধর্মীয় মেরুকরণের অভিযোগ থাকার পরও 140 কোটি মানুষের দেশ ভারতের
তৃতীয়বারের মতো ক্ষমতায় বিজেপি শাসিত এনডিএ সরকার। সদ্য সমাপ্ত 18তম লোকসভা নির্বাচনে বিজেপি 400 আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরলে দেশটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হতো বলেও বিরোধীরা অভিযোগ করে আসছেন। এবার সেই অভিযোগের গায়ে সিলমোহর দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। যদিও সেনের মন্তব্য নিয়ে বিজেপির পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বরাবরই বিজেপির কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন হিন্দুত্ববাদ, বেকারত্ব, ধর্মীয় মেরুকরণ ছাড়াও প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন সহ নানা ইস্যুতে দিনকে দিন নোবেল বিজয়ীর কঠোর সমালোচনার মুখে বিজেপি। প্রায় 6 মাস ইউরোপে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরে বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছিলেন প্রবীণ অর্থনীতিবিদ। এবার আরও এক ধাপ এগিয়ে দেশের হিন্দুত্ববাদের সমর্থকদের খোঁজা দিয়েছেন অমর্ত্য সেন। বলেছেন, হিন্দু রাষ্ট্র করার চেষ্টা পুরোপুরি রোখা যায়নি, তবে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে। নিজের দাতব্য সংস্থা প্রতিচির কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ শীর্ষক এক সভায় প্রধান বক্তা হিসেবে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনাও করেন নোবেল বিজয়ী। এরপর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন। দেশের সাধারণ মানুষকে ধর্মীয় মেরুকরণে প্রলুব্ধ না হওয়ার আহ্বানও জানান তিনি। যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটল বলে নির্বাচনের ফলাফল ভিন্ন হয়ে গেল। অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার পৈতৃক বাড়ি নিয়ে আইনি জটিলতায় ভুগছেন তিনি। যদিও অমর্ত্য সেনের পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আইনিভাবে সহযোগিতাও করছেন। এতে করে অমর্ত্য সেনের বিজেপির বিরুদ্ধে কঠোর সমালোচনাকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন বলে মনে করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ হলেও গত কয়েক বছরে দেশটিতে তাদের শিক্ষা জীবন আরও কঠিন হয়ে পড়েছে। খণ্ডকালীন চাকরির অভাব, ব্যয়বহুল পড়াশোনা ও জীবনযাত্রা এবং আবাসন সংকটের মতো পরিস্থিতি সামাল দিয়েই টিকে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে যায়, তবে তাদের কাছে সবচেয়ে পছন্দের নাম কিন্তু অস্ট্রেলিয়া। তবে গত 2 বছরে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা স্ট্রাগল করছে। তাদের স্ট্রাগলের গল্পটা আমি বলবো যে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ ব্যয়বহুল দেশ এবং বিশেষ করে বড় শহরগুলো মেলবোর্ন, সিডনির মতো শহরগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং বেশিরভাগ ভালো ইউনিভার্সিটিগুলো আসলে বড় শহরগুলোতে, যেখানে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসে থাকে। একটি 3.5 মাসের সেমিস্টার পার করতে হলে একটি স্টুডেন্টকে বাংলাদেশ টাকায় 10-12 লক্ষ টাকা শুধুমাত্র টিউশন ফি দিতে হয়। এছাড়া একটি বাসায় যদি শেয়ার করে বন্ধুদের সাথে থাকে তাদের প্রতি মাসে বাসা ভাড়া পড়ছে 80,000 বাংলাদেশি টাকা থেকে 1 লক্ষ টাকার মতো। অন্যান্য খরচ তো আছেই। সেদিন নিউজে এসেছে যে সিডনি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে এক্সপেন্সিভ শহর। তার মানে বাংলাদেশ থেকে মধ্যবিত্ত পরিবারের যেসব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছে তারা প্রথম সেমিস্টারের টিউশন ফি কিংবা দ্বিতীয় সেমিস্টারের টিউশন ফি হয়তো দিয়ে আসছে, তবে তারা এসে যে একটি খণ্ডকালীন চাকরি করে যে তাদের পরবর্তী পড়াশোনা বা জীবনযাত্রার যে খরচটা মেটাবে তারা কিন্তু সেটা করতে পারছে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং শীতকালে এই ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু অস্ট্রেলিয়াতে আসে না। অস্ট্রেলিয়া মোটামুটি সামার কেন্দ্রিক দেশ, বাংলাদেশের ঠিক উল্টো, যে বাংলাদেশে যখন গরম বা অস্ট্রেলিয়া তখন শীতকাল। তো এই সেমিস্টারে জুন-জুলাই সেমিস্টারে প্রচুর শিক্ষার্থী এই মুহূর্তে যারা আসবে তারা কিন্তু চাকরি সহজে খুঁজে পাবে না। এমনকি যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আছে তারাই কিন্তু খণ্ডকালীন চাকরি খুঁজে পাচ্ছে না, করতে পারছে না। তার মানে যে একটি সময় ছিল যখন শিক্ষার্থীরা আসলে নিজের টিউশন ফি নিজেই জোগাড় করতে পারতো, খণ্ডকালীন চাকরি করে দেশে টাকা পাঠাতে পারতো, নিজের খরচ মেটাতে পারতো, ফার্দার পড়াশোনা করতে পারতো, সেটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি অস্ট্রেলিয়াতে অসম্ভব। যাদের আসলে বাংলাদেশে একটু উচ্চ বিত্ত পরিবার থেকে
থেকে যারা আসছে তারাই কিন্তু কোনোভাবে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে এই মুহূর্তে সুন্দরভাবে তারা চলতে পারছে। আরও একটি সময় ছিল যে যখন গত কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে সহজেই পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাওয়া যেত, সেটিও কিন্তু কিছুটা এই মুহূর্তে কমে এসেছে। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে নাজুক বলবো। সেটি মূলত আপনারা জানেন যে পৃথিবীর সব দেশের অবস্থাই মোটামুটি একই রকম যুদ্ধ পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি কিন্তু নাজুক অবস্থায় আছে। তবে সরকার চেষ্টা করেছে গত 2 বছরে অস্ট্রেলিয়ার যে ম্যান পাওয়ারের ঘাটতি সেটি পূরণ করার। সে কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে দেখা যাচ্ছে যে 7 লক্ষ বা 7.5 লক্ষ শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তারা সবাই কিন্তু খণ্ডকালীন চাকরি করতে চায়, তবে চাকরির বাজার কিন্তু এই মুহূর্তে মোটামুটি শূন্য এবং আগামী অন্তত 4-5 মাস গরমকাল আসার আগ পর্যন্ত চাকরির বাজার খুব বেশি কিন্তু খুলবে না, সংকুচিত অবস্থাতেই থাকবে। তাই বাংলাদেশি শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়াতে অবস্থান করছে তারা কিন্তু খণ্ডকালীন চাকরি করে তাদের হয়তো কোনোভাবে তাদের দৈনন্দিন যে জীবনযাত্রার ব্যয় সেটি মেটাতে পারছে, তবে টিউশন ফি কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। এবং সরকার কিন্তু রুলস রেগুলেশন আগের তুলনায় অনেক কঠিন করে ফেলেছে। আগে একটি সময় ছিল যে যখন 40 ঘন্টাও সপ্তাহে কাজ করার সুযোগ ছিল, এখন কিন্তু সপ্তাহে সেটি মাত্র 24 ঘন্টা কাজ করার সুযোগ আছে। তার মানে খুব বেশি কাজ করার সুযোগও তাদের আসলে লিগেলি নেই। এই কারণে অনেকেই দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব একসাথে একটি বাসা শেয়ার করে থাকছে, বাসা ভাড়া করে থাকছে, যেন তাদের খরচটা কিছুটা কমে আসে। ভুলে গেলে চলবে না যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যখন বাংলাদেশে একজন শিক্ষার্থী আসে তারা কিন্তু এখানে নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে এবং নতুন ইউনিভার্সিটিতে এবং পুরোপুরি ইংলিশ স্পিকিং একটি দেশ হওয়াতে তাদেরকে কিন্তু শুরুতেই কিছুটা স্ট্রাগল করতে হয়। এজন্য দেখা গেছে যে অনেক শিক্ষার্থী ভালো ইউনিভার্সিটিতে এসেও বাধ্য হয়ে কিছুদিন পরে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করছে শুধুমাত্র টিউশন ফি টাকা জোগাড় করতে না পারার কারণে। এই ছিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমান অবস্থার কিছুটা পরিস্থিতি আমার কাছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার। এরই মধ্যে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে প্রবাসীদের মধ্যে। দেশটিতে ভবিষ্যতে বাংলাদেশিরাও নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে। ভিশন 2030 নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য। সৌদি আরব এবার বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। গেল বৃহস্পতিবার দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিগ্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলছেন যুবরাজ সালমান তার ভিশনে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ। দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন। বর্তমান সৌদি সরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ইনভেস্টরদেরকে নাগরিকত্বের সুযোগ দিয়েছে। এতে আমাদের বাংলাদেশি প্রবাসীরাও সুযোগ পাবে। আমাদের বাঙালি ভাইরাও এইখানে অনেক ভালো ভালো পোস্টিংয়ে জব করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান। ইনশাল্লাহ আশা করি তারাও এই সুযোগটা গ্রহণ করতে পারবে। সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছে। প্রবাসীদেরকে, যোগ্য প্রবাসীদেরকে তারা নাগরিকত্ব দিচ্ছে। এতে আমরা বাংলাদেশি হিসাবে আনন্দিত। 2021 সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুখতার আলিমকে নাগরিকত্ব দেওয়া হয়। 3 বছর পর আবারও এই অনুমোদন মিলল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। হিজরি নতুন বছরে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা সৌদি আরবের ঐতিহ্য। রোববার স্থানীয় সময় দেয়া হয় নতুন গিলাফ। সুতির কাপড়ের উপর সিল্কের সুতা দিয়ে লেখা থাকে পবিত্র কোরআন শরীফের আয়াত।
কয়েকজন মিলে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ। এরপর ধীরে ধীরে তা কাবা শরীফের উপর টেনে তুলছেন কয়েকজন। রোববার মুসলমানদের ধর্মীয় স্থান কাবা শরীফে এভাবেই নতুন কিসোয়া স্থাপন করে কাবা কর্তৃপক্ষ। হিজরি নতুন বছরে গিলাফ পরিবর্তন করা সৌদি আরবের হাজার বছরের ঐতিহ্য। বছরে মাত্র একটি নতুন কিসোয়া বানানো হয় মক্কার গ্র্যান্ড মসজিদে। কালো সুতি কাপড়ের উপর সোনালী সিল্কের সুতা দিয়ে লেখা হয় কালেমা শাহাদাত। এর বাকি 2/3 স্থানে কোরআন শরীফের আয়াত স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হয়। গিলাফ পরিবর্তন একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে করা হয়। একই সঙ্গে বরণ করা হয় হিজরি নতুন বছর। ইসলামের তাফসিরবিদদের মতে আদম 2000 বছর আগে কাবা শরীফ নির্মাণ করা হয়। এরপর আদম আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ তাআলা কাবা পুনর্নির্মাণ করান, যদিও এরপর তা বহুবার সংস্কার করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের 13 কোটির বেশি মানুষ রেকর্ড দাবদাহের হুমকিতে পড়েছেন। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বাল্টিমোর ও মেরিল্যান্ডের কয়েকটি অঞ্চলে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। এই অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপপ্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা। এতে করে যুক্তরাষ্ট্রের 13 কোটির বেশি মানুষ রেকর্ড দাবদাহের হুমকিতে পড়েছেন। ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে দাবদাহ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু তাপপ্রবাহের রেকর্ড। ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। এছাড়া পূর্বাঞ্চলের জন্য পূর্বাভাস রয়েছে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। NWS পরামর্শ দিয়েছে পর্যাপ্ত পানি পান করার, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বা ছায়ায় অবস্থান করার, সূর্যের আলো থেকে দূরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার। তবে গরমে স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন নদী বা লেকের ধারে, কেউ কেউ আবার যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রণ কেন্দ্রে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের তৈরি বোতল নষ্ট করে ফেলা ও পুনরায় ব্যবহারের উপযুক্ত বোতলকে প্রক্রিয়াজাত করার যে ডিপোজিট রিটার্ন স্কিম আয়ারল্যান্ড চালু করেছিল, তা দারুণভাবে সাড়া ফেলেছে পুরো দেশ জুড়ে। এই স্কিমে দেশটি নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য হুমকি। বিশ্বজুড়ে এর নিয়ন্ত্রণ করা না হলে অচিরেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই পরিস্থিতি মোকাবিলায় 2022 সালে ইউরোপের অনেক দেশ চালু করেছে ডিপোজিট রিটার্ন স্কিম, যেখানে প্লাস্টিকের বোতল বা ইস্পাতের তৈরি বোতল ক্রয়ের সময় বাড়তি টাকা গুনতে হয় ক্রেতাকে, যা আবার ব্যবহার শেষে ফেরত দেওয়া যায়। আয়ারল্যান্ডে গেল ফেব্রুয়ারি থেকে এই স্কিম চালু করা হয়। পুরো দেশ জুড়ে 2300 রিভার্স ভেন্ডিং মেশিন বসানো হয়, যেখানে ভোক্তা তাদের ব্যবহারের বোতলগুলো জমা দিয়ে রসিদ নিয়ে দোকান থেকেই সে অর্থ ফেরত পাবেন। দেশটিতে এই ডিপোজিট রিটার্ন স্কিম এতটাই সাড়া ফেলেছে যে জুন মাস পর্যন্ত 120 মিলিয়নেরও বেশি বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন আগামী 2025 সাল নাগাদ 77% প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বোতল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়েছিল আয়ারল্যান্ডকে, এই ধারা অব্যাহত থাকলে সে সময়ের আগেই লক্ষ্যে পৌঁছে যাবে দেশটি। আয়ারল্যান্ডে এই স্কিম সফল হওয়ায় অন্যান্য দেশও পরিবেশ রক্ষায় তাদের অনুকরণ করবে বলে মনে করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনেক ধরনের প্লাস্টিক বোতল পরিবেশের জন্য হুমকি শুরু। ডিপোজিট রিটার্ন স্কিম দারুণভাবে কাজ করায় পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আয়ারল্যান্ড অনেকটা মুক্ত থাকবে বলে আমি বিশ্বাস করি। ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় গেল 15 মে একদিনেই রেকর্ড 30 লাখ প্লাস্টিকের বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড, যেটি ইউরোপের শীর্ষ সংগ্রহকারী দেশের একটি। ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় এখন পর্যন্ত গড়ে প্রতিদিন 10 লাখেরও বেশি পানীয় বোতল সংগ্রহ করে আয়ারল্যান্ড সরকার। আগামী বছরের ইউরোপীয় ইউনিয়নের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে তার নির্ধারিত সময়ের অনেক আগেই, এমনই ধারণা এখানের সরকারের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। চীনের হারবিন শহরে হচ্ছে বিখ্যাত আইস অ্যান্ড স্লো স্কাল্পচার ফেস্টিভ্যাল। বরফের নানা ভাস্কর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
শীতের পোশাক পরে তারা ভিড় জমাচ্ছেন এই উৎসবে। যেদিকে চোখ যায় সেদিকেই স্বচ্ছ বরফে বানানো তুষার মানব, বাঘ ভাল্লুক, আরো কত কি আছে। বরফে বানানো প্রাসাদ আর তার সামনে দাঁড়ানো ঘোড়ার গাড়ি, এ যেন ডিজনির রাজকুমারী এলসার বরফের স্বর্গরাজ্য। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে দেখছেন বরফের কারুকার্য, যেন বিশ্বাস করতে পারছেন না কিভাবে সম্ভব হলো বরফ কেটে এমন সব ভাস্কর্য নির্মাণ করা। চীনের উত্তর প্রান্তের শহর হারবিনে চলছে হারবিন ইন্টারন্যাশনাল স্নো অ্যান্ড আইস কালচার ফেস্টিভ্যাল। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। চীনের রাজধানী বেইজিং থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত হলেও বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন অসাধারণ এই উৎসবে যোগ দিতে। তীব্র গরমে স্বস্তি পেতেও ছুটে যাচ্ছেন অনেকে। হারবিন আইস ওয়ার্ল্ডের একটি ইনডোর থিম পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। পার্কটিকে 9টি থিম এবং 13টি প্রজেক্টে সাজানো হয়েছে। এর মধ্যে আছে বরফ ও তুষারে বানানো বিভিন্ন ভাস্কর্য, আলো ছায়ার খেলা, বিনোদনমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ। ভোরের সময়ে খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মাহাদি। কানাডার গ্লোবাল টি-20 লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে, আর এখানে ভালো করেই আবারও নজরে আসতে চান এই অলরাউন্ডার। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেললেও এত বছরও মেগা আসরের একটা শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরেন মাঠে, ধুতি ছড়ালো সুযোগ মেলেনি বিশ্বকাপে। কারণ জিম্বাবুয়ে সিরিজে তার অ্যাগ্রেশন আর ডেথ ওভারে বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের। এবার নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ এসেছে সাইফুদ্দিনের। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো লিগে। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যে লিগে খেলবেন সাকিবও। আর এখানে ভালো করে আবারও সবার নজরে আসতে চান এই অলরাউন্ডার, তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন তিনি। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। যে ল্যাকিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করব, যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। সাইফুদ্দিনকে ছাড়া এবারের বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ, টাইগারদের টি-20 ইতিহাসে যা সর্বোচ্চ সফলতা। তবে এতে সন্তুষ্ট নন সাইফ, এত বছরেও একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে তারও। ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তোবা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তানজিম সাকিব, আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। তাই নিঃসন্দেহে আবারও বিবেচনায় আসতে সাইফুদ্দিনকে দিতে হবে কঠিন পরীক্ষা। 6 মাস বাদেই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। ইনজুরিতে ক্যারিয়ারের অনেক কিছু হারিয়েছেন সাইফুদ্দিন, তবে অতীত নিয়ে আর ভাবতে চান না। আপাতত লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন কোচ হলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাত জয়সুরিয়া। আপাতত ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দায়িত্ব পালন করবেন মাতারা হারিকেন খ্যাত এই অলরাউন্ডার। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে লঙ্কানদের পরামর্শক ছিলেন জয়সুরিয়া। বিশ্বকাপ ব্যর্থতায় আগেই পদত্যাগ করেছেন দেশটির প্রধান কোচ ক্রিস সিলভারউড ও আরেক পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। 2023 বিশ্বকাপে ব্যর্থ ছিল দ্বীপরাষ্ট্রটি, যে কারণে তারা খেলতে পারছে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নতুনভাবে পথ চলায় তাই দায়িত্ব দেওয়া হলো 55 বছর বয়সী জয়সুরিয়াকে। অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হওয়ার আগে 2 দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন সনাত। 2021 সালে অস্ট্রেলিয়ার 3য় স্তরের ক্লাব মালগ্রেভ ক্রিকেট ক্লাবকে কোচিং করিয়েছিলেন তিনি।
ঘরোয়া লিগের বিরতির মধ্যেই কোচিং কোর্স করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার। এএফসির এই কোর্সে নতুন সব নিয়মকানুন শিখছেন ফুটবলাররা। মাঠের খেলায় যা বড় ভূমিকা রাখবে বলে জানান কোর্সে অংশ নেওয়া ফুটবলাররা। জাতীয় দলের ফুটবলারদেরও কোচিং কোর্সে আসা উচিত বলে মনে করেন তারা। দেশের ফুটবলে আপাতত নেই কোনো ব্যস্ততা। লিগ শেষ হওয়ায় অবসর সময় কাটাচ্ছেন ফুটবলাররা। নেই আন্তর্জাতিক খেলা, অনেকটা নীরবেই চলছে দলবদল। পরবর্তী মৌসুমের অপেক্ষায় আছেন ফুটবলাররা। এর মাঝেও বসে নেই বেশ কয়েকজন ফুটবলার। বাফুফের অধীনে এএফসি ডিপ্লোমা কোচেস কোর্স করছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান 21 ফুটবলার, যেখানে বড় নাম নাবিব নেওয়াজ জীবন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শহীদুল ইসলাম সোহেল ও রায়হান হোসেন। কোচিং কোর্সে নতুন নতুন সব ফর্মুলা শিখছেন ফুটবলাররা, যা মাঠের খেলায় সহায়তা করবে বলে বিশ্বাস তাদের। আমরা এখানে অনেক কিছু শিখতেছি যে আসলে একজন কোচ কি চায় বা একজন কোচের দায়িত্ব কতটুকু থাকে, এটা অনেক কঠিন। তো আবার যদি প্লেয়ার হিসেবে জানা যায় এই বিষয়গুলো, তাহলে আমাদের খেলাটা আরো ভালো হতো। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং এর পেশায় আসতে চান অনেক ফুটবলার। সেই বাসনা থেকে এখনই কোচিং এর দীক্ষা নেওয়া। এছাড়া জাতীয় দলের ফুটবলারদেরও কোচিং কোর্স করার আহ্বান জানান প্রশিক্ষণে অংশ নেওয়া ফুটবলাররা। ফুটবল ভালোবাসি, ফুটবলের সঙ্গে এতদিন ছিলাম, আর ফুটবল ছেড়ে তো থাকতে পারবো কিনা জানি না, থাকতে পারবো না মনে হয়, যার জন্য এদিকে আসা। দেখি এখন কতদূর কি হয়। খেলোয়াড় লাইফের যে মজাটা বা যে আনন্দটা, যে বহিঃপ্রকাশ ছিল, সো এখানে একটা সময় হয়তো আমার শেষ হয়ে যাবে। তারপরে আমি চাইতেছি যে এই কোচিং কোর্সের মাধ্যমে পরবর্তীতে কোচিংয়ের যে ফুটবলে জানা বা কোচ করা বা কোচিং করানো, সেটার ইচ্ছা থেকে আসলে কোচিং কোর্স ফার্স্ট ধাপ এখানে শুরু। এখানে এসে আমি বিভিন্ন ধরনের জিনিস শিখতেছি যা আমরা আগে জানতাম না। তো এখানে আমি মনে করি রানিং প্লেয়ার, যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে, সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার, তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে। বাফুফে ভবনে শুরু হওয়া সি লাইসেন্স এই কোর্স চলবে 13 জুলাই পর্যন্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল নয়, বরং আপাতত রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছেন ব্রাজিলের তরুণ সেন্সেশন এন্দ্রিক ফিলিপ। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হেরে কোপা থেকে ছিটকে যাওয়ার পেছনে ভাগ্যকে দুষলেন 17 বছর বয়সী এই ফুটবলার। 21 জুলাই 18 বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অল হোয়াইট শিবিরে যোগ দেবেন এন্দ্রিক। তাই আপাতত সেসব নিয়ে ভাবতে চান না এই ব্রাজিলিয়ান। কোপা আমেরিকা জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছে 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। এই দলটা নিয়ে যেন রীতিমতো পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। নেইমার, ক্যাসেমিরো, রিচার্লিসনের মতো তারকাদের ছাড়াই নেমেছিলেন মিশনে। শেষ ম্যাচে কাঠখড়ায় খেলতে পারেননি ভিনি জুনিয়রও। সব তরুণ ফুটবলারদের নিয়েই উরুগুয়ের বিপক্ষে একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় উরুগুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। যদিও কোপার শুরু থেকে ম্যাচ পাননি তিনি। এদিন সুযোগ দেওয়া হলেও সে সুযোগ খুব একটা কাজে লাগাতে পারেননি তিনি। উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে ম্যাচ হেরে কোপা থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। আর এমন ফলাফলে স্বাভাবিকভাবেই বেশ হতাশ ব্রাজিল সমর্থকরা। সমালোচনা হচ্ছে কোপার মতো এত বড় টুর্নামেন্টে কোচের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার। এদিকে এসব কিছুর সঙ্গে এবার বাড়তি মাত্রা যোগ হয়েছে ম্যাচ শেষে এন্দ্রিকের রিয়াল মাদ্রিদ নিয়ে মন্তব্যে। উঠতে এই তরুণ ফুটবলারের সঙ্গে আরো আগেই চুক্তি হয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এখনো 18 বছর পূর্ণ না হওয়ায় অল হোয়াইট শিবিরে যোগ দিতে পারেননি এন্দ্রিক। যদিও খুব শিগগিরই সে আশা পূরণ হতে যাচ্ছে এই ফরওয়ার্ডের। 21 জুলাই 18 বছরে পা দেবেন তিনি। তারপরই ক্লাবে যোগ দিতে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না ব্রাজিলিয়ান ফুটবলারের। তবে প্রশ্ন উঠেছে জাতীয় দল নিয়ে তার আত্মনিবেদনে। ব্রাজিল কোপা হেরে বিদায় নিলেও কোনো আক্ষেপ নেই তার। সমস্ত ফোকাস যেন এন্দ্রিকের রিয়াল মাদ্রিদ ঘিরেই। এখন আমি শুধু রিয়াল মাদ্রিদের কথা ভাবছি। আর যদি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি নিয়ে কথা বলতে হয়, তাহলে বলবো আমি মনে করি আমরা দুর্ভাগ্যবশত বাদ পড়েছি। তবে সত্যি বলতে আমার মাথায় এখন শুধু মাদ্রিদের কথা আছে। আমি সেখানে যোগ দিতে মুখিয়ে আছি। গেল মার্চে জাতীয় দলের হয়ে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে গোল করে আলোড়ন তৈরি করেন এন্দ্রিক। তরুণ বয়সেই পরপর 2 আন্তর্জাতিক ম্যাচে গোল করে আলোচনায় আসেন তিনি। কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গেও তুলনা করা হয়েছিল তাকে। তার পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। তাকে নিজেদের শিবিরে দেখতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। 2022 সালেই এন্দ্রিককে দল নিতে পালমেরাইসের সঙ্গে কথা বলে মাদ্রিদ। এরপর দীর্ঘ 18 মাস পর অবশেষে সান্তিয়াগো বার্নাবুতে যাওয়ার জন্য প্রস্তুত ফুটবলের নতুন এই সেন্সেশন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2024। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 9টি দল। কাবাডিকে জনপ্রিয় করতে প্রতিনিয়ত টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে কাবাডি ফেডারেশন। পল্টনের কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। উদ্বোধনী খেলায় বর্ডার গার্ড বাংলাদেশের মুখোমুখি হয় বাংলাদেশ বিমান বাহিনী, যেখানে 33-32 পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নেয় বিজিবি। এবার আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদিকুর রহমান। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। হ্যাঁ, আমরা আসলে প্রতিদিনই যেটা দেখি যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করে রাজধানীতে, আর সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো এই যানবাহনের চাপটা বাড়ে, সকাল দিকে কিছুটা কম থাকে। সেই হিসাবে কিন্তু আজকের কথা যদি বলি, আজকে যে মহরমের প্রথম দিন, অর্থাৎ হচ্ছে আরবি মাসের কিন্তু প্রথম দিন, সেই হিসাবে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এর ফলে কিন্তু দেখা যায় যে যান চলাচল অন্য দিনের তুলনায় কিন্তু আজকে কম থাকবে সারাদিনই বলা যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আজকে বিশেষ কিছু কারণে বিশেষ কিছু প্রোগ্রাম শিডিউল অথবা সমাবেশের কারণে কিন্তু সবসময়ই দেখা যায় যান চলাচল বেড়ে যেই ব্যাঘাত সৃষ্টি হয়, অর্থাৎ যানজটের সৃষ্টি হয়, সেটা কিন্তু আজকে যে গতকালকের মতো আজকেও কিন্তু কোটা বিরোধী যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিল, সেই আন্দোলন কিন্তু আজকেও 3টা থেকে শুরু হবে। সেই হিসাবে কিন্তু রাজধানীর যে শাহবাগ মোড় এবং আশপাশের যে এলাকা, সায়েন্স ল্যাব থেকে শুরু করে অন্য যে এলাকা, বিশেষ করে পুরান ঢাকাও, এই এলাকাগুলিতে কিন্তু যানজট বলতে গেলে এখানে গতকালকে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছিল যে রাস্তা অবরোধ করে যখন বিক্ষোভ হয় তখন কিন্তু মানুষের যাতায়াত, এমনকি যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি মানুষ হাঁটাচলা করাটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়েছিল, হেঁটেও কোথাও যেতে পারছিল না। সেই রকম একটা দুর্ভোগের আজকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া যে ভিআইপি মুভমেন্ট যখন থাকে তখন কিন্তু কিছু কিছু রাস্তা অল্প সময়ের জন্য স্থবির করে দেওয়া হয়। বিশেষ করে আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফর করবেন। আজকে 11টায় একটি বিশেষ ফ্লাইটে কিন্তু তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। সেজন্য কিন্তু দেখা যায় যে গণভবন থেকে যেই বিমানবন্দর পর্যন্ত যেই রাস্তাটি বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যায় ভিভিআইপি মুভমেন্টের কারণে কিছুটা সময় সেখানে যান চলাচল বন্ধ থাকতে পারে। এছাড়া কিন্তু আশপাশের এলাকা যেটা বললাম সেই এই কোটা বিরোধী আন্দোলনের কারণে বন্ধ থাকবে, নয়তো স্বাভাবিক অবস্থায় থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ এলাকায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনের সফরে আজ চীন যাবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ নিয়ে আলোচনার সম্ভাবনা। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।